নমস্কার, সুপ্রভাত বন্ধুরা। এডুকেশন অনলাইন নিয়ে তোমাদের সঙ্গে রয়েছি আমি ভাস্বতী। করোনা আমাদের জীবনের সমীকরণটা অনেকটাই বদলে দিয়েছে, তবে জীবনের যে চ্যালেঞ্জগুলো সেই চ্যালেঞ্জের সাথে আমাদেরকে তৈরি করতে অভ্যস্ত করেছে। তবে অনেকাংশে গিয়ে এই যে ক্লাসরুম, এই সমস্ত কিছুর মধ্যে থেকে আমরা হয়তো ক্লাসরুমের ছোঁয়াটা মিস করতে থাকি, যেরকম শিক্ষক পড়ুয়াদের মধ্যে কথোপকথন এবং সেই সমস্ত কিছু ছোঁয়া এই ঠিক সিটিভিএনের 9:40 এই প্রোগ্রামের মধ্যে দিয়ে, এডুকেশন অনলাইন অনুষ্ঠানের মধ্যে দিয়ে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি। এবং 1.5 বছর ধরে, অর্থাৎ করোনা পরিস্থিতির এই 1.5 বছর ধরে আমরা তোমাদের বিভিন্ন বিষয়, বিভিন্ন শ্রেণীর বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ পুঙ্খানুপুঙ্খ আলোচনা করি। এবং আজকেও আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন স্যার কৌশিক নন্দী, এবং ইতিহাস পড়াবেন উনি, এবং যে চ্যাপ্টারটি উনি পড়াবেন বেদিক এজ। স্যারকে স্বাগত স্টুডিওতে। আর আইসিএসসি যারা স্টুডেন্ট রয়েছে, অর্থাৎ ক্লাস 9-এর 9ম শ্রেণীর এবং সামনের বছর যাদের মাধ্যমিক রয়েছে, এবং বেদিক এজ বা বৈদিক যুগের একটা বিশেষ ভূমিকা রয়েছে ইতিহাসে, কারণ এই চ্যাপ্টারটা বুঝলে আগামী দিনেও যেরকম বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে সুবিধা হবে, সেরকম পরীক্ষার ক্ষেত্রেও পুঙ্খানুপুঙ্খভাবে বুঝলে এই উত্তর দিতেও সুবিধা হবে, কারণ বেদিক এজ বা বৈদিক যুগ কিন্তু ইতিহাসে একটা বড় অধ্যায় জুড়ে রয়েছে। স্যার, শুরু করুন। নমস্কার ছোট্ট বন্ধুরা, কেমন আছো? তোমাদের তো অলরেডি ক্লাস 10-এর অলরেডি রেজাল্ট বেরিয়ে গেল, হয়তো অলরেডি এতেও আইসিএসসি বেরোলো, ডাব্লিউবি বোর্ড বেরোলো, ইভেন ক্লাস 12-এরও বেরোলো। সমস্ত দিক থেকে কোন দিকে যাবে তাই সেই নিয়েও ভাবছো তোমরা। করোনাকালে তোমাদের এক মুহূর্তে বাড়িতেই ম্যাক্সিমাম সময় বসেছিলে, এইবার আস্তে আস্তে করোনা অনেক কমের দিকে, কোভিড সিচুয়েশন অনেকটা কমের দিকে। তো এবার আস্তে আস্তে ভাবতে হবে, এবং আস্তে আস্তে আমরা কোন দিকে এগোবো, কোন দিকে করবো সেই নিয়ে তো তোমরা নিশ্চয়ই আলোচনা করছো, বিভিন্ন কলেজের দিকে ছোটাছুটি করছো, বিভিন্ন স্কুলে ছোটাছুটি করছো বিভিন্নভাবে। তো কোনো চিন্তা করবে না, সমস্ত কিছুভাবে সব ভালোর জন্যই হবে। শুধু মনে রাখবে যে আমি যদি ঠিক পথে চাই, আমি যদি ঠিক পথে এগোই, আমাকে কিন্তু কেউ ভালো থেকে দূরে রাখতে পারবে না, অর্থাৎ ভালোর দিকে আমরা এগোতে পারবো। তো আমি আজকে যে চ্যাপ্টারটাকে নিয়ে আলোচনা করলাম, ভাস্বতী দিদির কাছে শুনলেন যে আমরা আলোচনা যেটা করলাম যে বেদিক এজকে আলোচনা করব। শুধু বেদিক এজটা কি, বেদিক এজের যে আলোচনাটা, এটা ক্লাস 9-এর মধ্যে শুধু সীমাবদ্ধ নয়, এটা কিন্তু ক্লাস 11-তেও তোমরা রয়েছে কম্প্যারিজনের সাবজেক্ট হিসেবে। তো সেখানে আমি এমনভাবেই আলোচনা করব, দুটো ক্লাসই কিন্তু কভার আপ করবে। একদমই তাই। আর বেদিক যুগ নিয়ে যে আলোচনা হবে বা বেদিক এজ, বৈদিক যুগ, স্ক্রিনে যাওয়া যে নম্বর রয়েছে সেখানে তোমরা সরাসরি ফোন করতে পারো। স্যার রয়েছেন, তোমাদের বিভিন্ন যে অসুবিধে থাকে সেই অসুবিধেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আর অবশ্যই নোটবুক আর বইটা সামনে নিয়ে বসবে, যাতে এই চ্যাপ্টার ওয়াইজ পড়তে গেলে তোমাদের কোনো অসুবিধে না হয়, এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা ফোন করে কথা বলতে পারো। স্যার, শুরু করুন। একদম। দেখো, আমি আগের ক্লাসে তোমাদের যে সাবজেক্টটা নিয়ে যে ক্লাসটাকে আমি আলোচনা করছি হিস্ট্রিতে, যেটা হচ্ছে ম্যাক্সিমাম যেটা হচ্ছে আইবিসি, মানে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, মানে হরপ্পিয়ান সিভিলাইজেশন। তোমরা নিশ্চয়ই মনে আছে এই টাইম পিরিয়ডটা 2350 থেকে 1750, যে টাইম পিরিয়ডটা আমি আলোচনা করেছিলাম, প্রতিটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। মানে জিসাস খ্রিস্টের জন্মের 2350 বিসি বিফোর ক্রাইস্ট, 2350 বিসি থেকে 1750 বিসি পর্যন্ত, ওই টাইম পিরিয়ডে আমাদের কিন্তু সবচেয়ে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট সিভিলাইজেশন অফ দ্য ওয়ার্ল্ড যদি বলা, সেটা কিন্তু আইবিসি ছিল। তার পরবর্তীকালে আমরা যদি ইতিহাসকে দেখি, ইতিহাসকে তোমরা সবাই ভাবছো, হিস্ট্রি থেকে হিস্ট্রি সাবজেক্টটাকে সবাই ভাবছো এই সাবজেক্টটা বোরিং, কিন্তু এই সাবজেক্টের মধ্যে এত মিস্ট্রি আছে, তোমরা কিন্তু ভাবতে পারবে না যে এত কঠিন মিস্ট্রি। তাহলে এইবার আমরা আমাদের ভারতবর্ষ যদি বলতে পারা যায় না, ওটা বলতে পারো, তখন তো ভারতবর্ষ কনসেপ্টটা ছিল না, তখন ছিল একটা প্যান ইন্ডিয়া, বিভিন্ন জনপদ মহাজনপদ নিয়ে মিলিয়ে একটা যে নির্দিষ্ট গোলার্ধের নির্দিষ্ট জায়গাতে তারা বসবাস করতো। তো সেই জায়গাটাকে নিয়ে সেই যে সিভিলাইজেশনটা শুরু হলো ঠিক 1500 ছিল, 1500, মানে 1750 বিসি থেকে 1500, প্রায় 250 বছর পরে, 250 ইয়ার্স পরে থেকে 1000 বিসি পর্যন্ত আমরা বেদিক এজটাকে আমরা ধরি। এবার এই বেদিক এজটাকে আমরা দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আর্লি বেদিক এজ, আর্লি বেদিক মানে প্রাক বৈদিক যুগ, আর একটা হচ্ছে পরবর্তী বৈদিক যুগ, যেটা হচ্ছে ল্যাটার বেদিক এজ, যেটা রয়েছে সেটা হচ্ছে 1000 থেকে 600 বিসি। আমি দুটো সাবজেক্টে দুটো চ্যাপ্টারটাকে নিয়ে আমি এটাকে তুলনামূলকভাবে আলোচনা করব যে বেদিকের জিনিসটা কি। আচ্ছা, এবার একটা প্রশ্ন আসতে পারে, যে আমাদের বেদিক এজটা কেন বেদিক এজ বলা হয়? এই বেদিক এজটাকে তো অন্য কিছু বলতে পারতো, যেমন
আইবিসি যেমন হরপ্পিয়ান সিভিলাইজেশন বলা হয় কেন, তোমরা নিশ্চয়ই আগে জানো যে ইন্দাস নদীর তীরে আমাদের হরপ্পা মেজর সেন্টার ছিল, সেই হরপ্পা মেজর সেন্টার দিলে ওই আইবিসি সভ্যতাটা আরেক নাম ছিল। আমাদের ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন যেটা ছিল সিন্ধু সভ্যতা ছিল, যেহেতু সিন্ধু নদীর তীরে তার জন্য সভ্যতাটা সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল এবং হরপ্পা কেন্দ্রিক গড়ে গড়েছিল বলে সেটা হরপ্পা সিভিলাইজেশনও বলা হয়। ঠিক এইরকমভাবে বেদিক সিভিলাইজেশনটার কথা রয়েছে। দেখো বেদিক সিভিলাইজেশনটা এসছে কিন্তু বেদ থেকে, বেদা তোমরা ঋক, শ্যাম, যাজির অর্থাৎ এই 4টে বেদা তোমরা ছোট্টবেলা থেকে, আমরা যখন ছোট্টবেলা থেকেই পড়ে এসেছি, সেই বেদা এজটার, এই বেদা কথাটা এসছে বিধি থেকে, VIDHI, বিধি মিনস হচ্ছে নলেজ। এই নলেজ মানে বেদিক এজটাকে, সেই বেদিক থেকে আমরা বাংলায় যদি বলা হয় বেদ থেকে স্নেক প্রত্যয় যদি করা হয় তাহলে বৈদিক, স্নেক মানে ইক প্রত্যয় করলে বৈদিক এজ আমরা কিন্তু শুরু হয়, যেটা বেদিক এজ আমাদের বলা হয়। তো সেখানে শুধুমাত্র সবচেয়ে প্রথম নট অনলি ICSE, এটা WBBOD সব বোর্ডই কিন্তু কভার আপ করবে এই জায়গাটার পর বেদিক এজ। তো বেদিক এজ জিনিসটা কী? বেদিকের জিনিসটাকে যদি মানা হয় তো ওখানকার যে মানুষটা ইনহ্যাবিটেন্স থাকতো সেই ইনহ্যাবিটেন্স থেকে আরিয়ান বলা হতো। আরিয়ান বলতে আর্য বলা হতো। কেন আরিয়ান বা বেদিক এজটাকে আরিয়ান বলা হতো? দেখো আমরা যদি ইন্ডিয়ার ম্যাপটাকে যদি একটু ভালো করে দেখি, আমাদের একদম যদি পড়তে পারো নর্থ ওয়েস্ট পার্টটা যেখানে সবচেয়ে ভীষণ করে যে পার্টটায় যেখানে আমাদের যে এরিয়াটায় আইবিসি ছিল, ঠিক সেই এরিয়াটাই প্রায় 200 বছর পর অর্থাৎ 1500 BC-তে আবার একটা নতুন সভ্যতাটা গড়ে উঠেছিল, যেটা হচ্ছে আমাদের বেদিক সভ্যতাটা। সেই বেদিক সভ্যতাটা করতে করেছিল ওই এরিয়াটাকে বলা সপ্ত সিন্ধু এরিয়া। কেন সপ্ত সিন্ধু দিয়ে বলা হয়? আমরা জানো সিন্ধু নদীর যে ট্রিবিউটারি, 5টা ট্রিবিউটারি, তার সঙ্গে আরও 2টো নদী নিয়ে ওই জায়গাটাকে বলা হয় সপ্ত সিন্ধু এরিয়া। ওই জায়গাটা কিন্তু আমাদের আরিয়ানরা বাস করতো। এই আরিয়ানরা কোথা থেকে এলো? আরিয়ানটা কি আমাদের ভারতবর্ষ থেকে এসেছিল? এই আরিয়ানদের আসা নিয়ে বিভিন্ন ঐতিহাসিকদের বিভিন্ন টাইপের মতবাদ রয়েছে। কেউ বিভিন্ন ঐতিহাসিক, আমরা নিশ্চয়ই আরও বড় হয় যখন অনার্সে পড়তে যাবে, যখন মাস্টার ডিগ্রি পড়তে যাবে, সেই আরিয়ানদের আসা নিয়ে বিভিন্ন ঐতিহাসিকদের মতবাদ নিয়ে পড়বে। তোমাদের সিলেবাসে এতটা নেই, তবে যতটা আছে ততটুকুই বলছি যে এই আরিয়ানরা ম্যাক্সিমাম কোথা থেকে এসেছিল। অনেক ঐতিহাসিকরা বলেন, যেমন আমাদের বিজি তিলক বলেন এরা বাইরে থেকে আসেনি, এরা আর্কিটিক এরিয়া থেকে অর্থাৎ সুমের অঞ্চল থেকে, ওই জায়গাটা থেকে আমাদের এরা এসেছিল। তো এই যে আবার অনেকে বলেন না, এই আরিয়ানরা এসেছিল আমাদের কোনখান থেকে এসেছিল? আমাদের এসেছিল এরিয়ানরা কাস্পিয়ান সি থেকে আস্তে আস্তে ইউরোপ হয়ে আমাদের বিভিন্ন জায়গা থেকে তারা ছড়িয়ে গিয়েছিল। তো সেই আরিয়ানরা আমাদের এখানে বাসা ছিল। তো এই আরিয়ান, কেন এদেরকে আরিয়ান বলা হয়? অনেকে বলে যে এই আরিয়ান কথার মানে হচ্ছে একটা সুসভ্য জাতি, মানে বিলং টু হাই ফ্যামিলি। এরা আরিয়ানরা সমস্ত কিছুটা, আরিয়ানরা খুব হাই ফ্যামিলি, তার জন্য তাদেরকে আরিয়ান বলে তারা নিজেদেরকে করতো। অনেকে বলতো যে আরিয়ান কথার একটা কিন্তু ভাষা, সেই ভাষা থেকে আমাদের সেই আরিয়ান কথাটা এসছে। তো এদের আশা, এদের ইনহ্যাবিটেন্টদের যে ওখানকার অধিবাসীদের আশা প্লাস ওদের ভাষা নিয়ে বিভিন্ন বিতর্ক আছে, ঐতিহাসিক বিতর্ক রয়েছে, কিন্তু সেই নিয়ে আমরা যাব না। তবে এটুকু আমরা বলতে পারি এই আরিয়ানরা এসেছিল মধ্য এশিয়া থেকে, যে মধ্য এশিয়া থেকে তাদের ভাষা, তাদের এটাকে ম্যাক্সিমাম তারা সংস্কৃতটাকে করতো, সংস্কৃতটাকে বেশি করতো, কিন্তু বাট আরিয়ান ভাষা হিসেবে অনেকে আরিয়ানটাকে ভাষা হিসেবে উল্লেখ করেছে। তো এই যে সোর্সেস, মানে এদের সোর্সেসটা কি, আমরা এই সোর্স মানে এই জানবো কী করে? দেখো অনেকে বলা হয় যে বোখার জোকাই বলে একটা ইনস্ক্রিপশন ছিল, যে ইনস্ক্রিপশন থেকে আমাদের কিন্তু আরিয়ানদের সম্বন্ধে কিছুটা জানতে পারি। বাট দেয়ার ইজ নট, মানে কোনো কিছু আমাদের কিন্তু পার্টিকুলারিভাবে কোনোভাবে তেমনভাবে কোনো ইনস্ট্যান্স পাওয়া যায়নি। বিভিন্ন ইনস্ট্যান্স থেকে যেটুকু আইডিয়া করা যায়, আর্কিওলজিক্যাল সোর্স থেকে যেগুলো আইডিয়া করা যায়, যে আরিয়ানদের বিভিন্ন জিনিসপত্রগুলো আমরা পাওয়া গেছে। তো এই আরিয়ানরা মানে অ্যাকচুয়াল এই আরিয়ানদের সবচেয়ে প্রথম কথা বিশেষ করে জানা যায় যেটা হচ্ছে সোর্সেস অফ দ্য আরিয়ান কান্ট্রি আমাদের বেদা। এই বেদা থেকে অর্থাৎ ঋগ্বেদার ঋগ্বেদা থেকেই আমাদের কিন্তু এই আরিয়ানদের আস্তে আস্তে পলিটিক্যাল আরবান লাইফ এবং সোর্স অফ দ্য ইকোনমিক্যাল লাইফ এবং রিলিজিয়াস লাইফ সব কিছু কিন্তু আরিয়ানদের বেদা থেকে আমরা জানতে পারা যায়। এবং সেই জন্য ঋগ্বেদা যদি বলা হয় ঋগ্বেদা তৈরি মানে কবে লেখা হয়েছে, এক তো লেখা হয়নি। প্রথমত বেদার আরেক মানে হচ্ছে শ্রুতি মানে হচ্ছে কি আমাদের একটু ভার্বাল কমিউনিকেশন ফ্রম জেনারেশন টু জেনারেশন, অর্থাৎ এক জেনারেশন থেকে আরেক জেনারেশনের মধ্যে ভার্বাল কমিউনিকেশন করা হয়। সেই জন্য তার বেদ আমাদের শুনে মুখস্থ করতে হয়। সেই জন্য এর আরেক নাম হচ্ছে শ্রুতি। এই যে শ্রুতি প্রথমে আমাদের কম্পোজ যেটা হয়েছিল ঋগ্বেদা, সেটা হচ্ছে কিন্তু 1000
1000 বিসিতে। ওকে, তো এই যে ঋগ্বেদার সেখানে দেখা যাচ্ছে যে এই ঋগ্বেদার কথাতে সেখানে কিন্তু আমাদের সবচেয়ে বেশি যে কথাটা উল্লেখ করা আছে সরস্বতী রিভার, এই সরস্বতী রিভার কথাটা কিন্তু সবচেয়ে বেশি উল্লেখ করা আছে। গঙ্গা রিভার তোমরা জানো, গঙ্গা এত বড় রিভার, সেখানে অনলি 2 টাইমস ইউজ করা আছে, এমনকি যমুনাও 1 টাইম আমাদের উল্লেখ করা রয়েছে। এখানে কিন্তু তেমন বেশি পরিমাণে কিন্তু যেগুলো আমাদের এখন বর্তমানে যে সমস্ত রিভারগুলো রয়েছে সেই রিভারগুলো সম্বন্ধে বেশি কথা উল্লেখই করা নেই। এমন তোমরা ভাবতেই পারবে না, ওই যে 2350 থেকে 1750 যে আইবিসি সভ্যতাটা, যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন সভ্যতাটা ছিল, সেই সভ্যতাটার হরপ্পা সভ্যতাটা অনলি একবার শুধু ঋগ্বেদে উল্লেখ করা আছে, নেম হচ্ছে হারিপুরিয়া, এবং হারিপুরিয়া নামে আমাদের উল্লেখ করা রয়েছে। এই ঋগ্বেদিক পেজের সবচেয়ে প্রথম কথা কোন রিলিজিয়াস, মানে কোন রিলিজিয়াসকে সবচেয়ে বেশি পরিমাণে আমাদের তার পরের যে পয়েন্টে থেকে কোন রিলিজিয়ানকে বেশি পরিমাণে, কোন দেবতাকে তারা বেশি পরিমাণে পূজা করতো, সেই সময় কিন্তু ঋগ্বেদেই আমরা আর্লি বেদিক এজে সবচেয়ে তারা বেশি পূজা করতো, ওয়ার্শিপ করতো ইন্দ্রকে। ইন্দ্র হচ্ছে কি তাদের শক্তির দেবতা, ইন্দ্রকে বলা হতো ব্রেকার অফ দ্য ফোর্টস, সেই জন্য ইন্দ্রের নাম আর একটা নাম হচ্ছে পুরান্দার। এবং ইন্দ্রকে সবচেয়ে বেশি পরিমাণে হাইমস মানে সবচেয়ে স্তোত্র ইন্দ্রের এতে ছিল। তার আগে ইন্দ্রের পরে ছিল অগ্নিকেও তারা সমস্ত কিছুভাবে পুজো করতো বা সমস্ত কিছু জিনিসগুলো চড়তো। তারপরে এবার চলে আসে আমাদের এই যে আর্লি বেদিক এজটা কোন যুগের, আর্লি বেদিক এজটা অ্যাকচুয়ালি যুগ যদি বোধহয় হিসেব করা হয়, তাহলে কিন্তু তোমরা প্রথম দিকেই বলেছিলেন প্যালিওলিথিক, মেসোলিথিক আর নিওলিথিক, প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ এবং নব্য প্রস্তর যুগ। এই নব্য প্রস্তর যুগে যদি চালকোলিথিক এজটা যদি আমরা ঢুকে যাই, সেই চালকোলিথিক এজের প্রথম দিকে কিন্তু আমাদের সবচেয়ে শেষের দিকে কিন্তু আমাদের বলতে পারো যে এই আর্লি বেদিক এজটা কিন্তু বিলং করে, অর্থাৎ ধাতব প্রস্তর যুগের যে একদম লাস্টের দিকে, অর্থাৎ তাম্র প্রস্তর যুগের শেষের দিকটা কিন্তু আমাদের এই আর্লি বেদিক এজটা বিলং করে। কারণ সেই সময় তখন আর্লি বেদিকের যে মানুষেরা কিন্তু লোহার ব্যবহার তখনও তেমন বেশি শিখতে পারেনি। বাট ল্যাটার বেদিক এজ যখন চলে যাই, সেখানটা কিন্তু আমরা মেটাল এজটা যেতে আয়রন এজ যেটা বলি, সেই আয়রন এজটা কিন্তু অলরেডি কিন্তু তারা বিলং করে, তারা সমস্ত কিছু এটা করে। তো এই আর্লি বেদিক এজের ফ্যামিলিটা কি মজার জিনিস। এখানকার মানে পলিটিক্যাল লাইফটাকে একটু আলোচনা করি। পলিটিক্যাল লাইফটা কী দেখো, আর্লি বেদিক এজের সবচেয়ে প্রথম কথা, আমাদের যে ওই সময়ে কিন্তু তেমন মনার্কি সিস্টেম ছিল না। মনার্কি সিস্টেম ছিল না বলতে রাজতান্ত্রিক ব্যাপারটাকে তেমন বেশি পরিমাণে হয়নি, ছিল সামান্য রাজতন্ত্র মানে বলা হতো, কিন্তু সেই রাজা যে নিজের যখন ক্ষমতায় আসতো তাকেও কিন্তু ইলেক্টেড হয়ে আসতো। তাহলে কীভাবে ইলেক্টেড আসতো? প্রথমে ফ্যামিলিটাকে নিয়ে আমি কনসেপ্টটা শুরু করি। প্রথমে ফ্যামিলিটা যে ছিল, যতই এদের ফ্যামিলি পিতৃতান্ত্রিক সভ্যতা অর্থাৎ পেটার্সিয়ার আমাদের সিভিলাইজেশন ছিল, এবং সেই ফ্যামিলির যে হেড ছিল, সেই হেডকে বলা হতো কুলপা বা গৃহপতি। আমরা বলি না ছোটো কোন কুলের বাড়ি গো, কোন কুল মানে কুল মানে কি ফ্যামিলি, সেই কুলের যে হেড তাকে কুলপা বলা হতো, এবং কুলপা বা গৃহপতি বা এদের বলা হতো, সেই ফ্যামিলি হেডকে গৃহপতি। এবং কতগুলো ফ্যামিলিকে নিয়ে আমরা আস্তে আস্তে গ্রাম হতো, সেই গ্রাম যে হেড করতো, সেই গ্রামের যে হেড হতো তাকে বলা হতো গ্রামানি, গ্রামের যে হেড যে গ্রামানি। আর কতগুলো গ্রামকে গুড়ে যে মানে আস্তে আস্তে অ্যাসেম্বলিং করে তাদের বিষ, সেই বিষের যে হেড হতো বিষাপতি, এবং সেই বিষগুলোকে যখন হেড করে তখন একটা রাজান বা রাজাকথাটা আসতো। এবং এই যে রাজাকথাটা, এই রাজানের আর একটা নাম ছিল, রাজানের নাম কি ছিল? গোপাত। এই গোপাতের পেছনে একটা ছোট্ট মজার জিনিস আছে, গল্প আছে। কি গল্পটা কেন হচ্ছে যে বেদিকে যে সবচেয়ে বেশি বিশেষত গরুকে ওরা কাউকে ওদের সমস্ত বিনিময় প্রথা থেকে শুরু করে, এবং যাদের হাতে বেশি থাকতো তাদেরকে দেখতে তাদেরকে খুব বেশি পরিমাণে তাদেরকে খুব সমাজে সেই পরিমাণে তারা ওয়েলদি ফ্যামিলি ওয়েলদি পার্সন হিসাবে তারা পরিচিত থাকতো। আর রাজার করার মেন কাজ ছিল সেই গরুগুলোকে রক্ষা করতো এবং সেই কাউগুলোকে রক্ষা করতো। সেই জন্য রাজাকে আর এক নাম ছিল গোপাত। আর যার হাতে কিন্তু ওয়েলদি ফ্যামিলি, যে গরু যার হাতে বেশি ক্ষমতাবান ছিল, তার নাম হচ্ছে আমাদের কি, তার নাম হচ্ছে গোমাত নামটা ছিল। তো এই যে গোপাত তোমরা এখনও যদি গ্রাম সাইডে যদি বিশেষ করে দেখো, দেখবে অনেকের বাড়ি থেকে প্রচুর গরু আছে। এবং আরেকটু যদি আমরা পিছিয়ে যাই, মনে করো এখন তো আমরা 21st সেঞ্চুরি চলছি, 20th সেঞ্চুরি যদি মিডের দিকে যাই, তবুও দেখবে তোমরা গরু কিন্তু গ্রামে প্রচুর গরুর পরিমাণে ছিল। বাট এখনও রয়েছে, তখন তুলনামূলক একটু কমের দিকে রয়েছে। আরও পিছনের দিকে গেলে আরও গরুর সংখ্যা থাকতো, প্রত্যেকটা বাড়িতে গোয়াল টাইপের জিনিসগুলো থাকতো। মানে এই যে কালচারটা কিন্তু অ্যাকচুয়াল কিন্তু বেদিক এজ থেকে কিন্তু আমাদের এসেছিলো কিন্তু সবচেয়ে এতে।
যাই হোক, আমরা তারপরে যাচ্ছি আমাদের এই যে দেখো এই ফ্যামিলির সময়, সেই সময় কিন্তু তাহলে তোমরা ভাবতে পারো স্যার একটা যদি রিলেট করতে থাকো, যদি আমরা একটা ভাবতে শুরু করি, তাহলে উমেনদের অবস্থা তাহলে কেমন ছিল, প্রশ্ন আসতে পারে স্যার উমেনরা কেমন ছিল। দেখো উমেনরা তো যেহেতু পিতৃতান্ত্রিক সভ্যতা ছিল, উমেনরা তারা টর্চার্ড বা টর্মেন্টেড হতে পারতো, কিন্তু না, ওমেনরা সবচেয়ে প্রধান কথা ওরা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ছিল। কীরকম ইন্ডিপেন্ডেন্ট ছিল? ওমেনরা কিন্তু তারা নিজেদের হাজব্যান্ডকে চুজ করতে পারতো। ইভেন ওমেনরা নিজেদের এডুকেশনে তারা নিজেরা যোগাযোগ মানে এডুকেশনের তারা পাঠ হতে পারতো, শিক্ষা নিতে পারতো, রথ চালনা করতে পারতো। ইভেন ওরা যে বিভিন্ন আমাদের সভা সমিতি, এই সভা সমিতি প্রত্যেকটা অ্যাসোসিয়েশনে তারা কিন্তু যোগদান করতে পারতো। আমি সভা সমিতি নিয়ে আমি একটু পরেই বলছি সভা সমিতি জিনিসটা কী। তো এই যে সভা সমিতিতে তবুও বলি এই সভা সমিতি মানে এগুলো ছোটো ছোটো চারটে ছিল আমাদের ম্যাক্সিমাম যে অ্যাসোসিয়েশনগুলো ছিল, নাম ছিল সভা। সভা হচ্ছে সবচেয়ে এল্ডার পিপলদের যে গঠিত যে অ্যাসোসিয়েশন, তাদেরকে সভা বলা হতো। সমিতি হচ্ছে কি রেস্ট অফ দ্য পিপল, সভা সমিতি। অ্যান্ড তারপর হচ্ছে গান অ্যান্ড বিধাতা, এইগুলো কিন্তু আমাদের ছোটো ছোটো ছিল। কিন্তু এই যে গোটা পলিটিক্যাল লাইফটাকে, গোটা সোশ্যাল স্ট্রাকচারটাকে কিন্তু স্ট্রাকচারে সবচেয়ে বেশি ক্ষমতাবান ছিল কিন্তু আমাদের সমিতির ক্ষমতা সবচেয়ে বেশি ছিল। মানে সমিতি আমাদের একটু ভালো করে দেখো, যদি মনে করে দেখো একটু আমাদের বর্তমান কনস্টিটিউশন আমি তোমাদেরকে পড়িয়েছিলাম, পার্লামেন্টের যদি কেস হিসেবে দেখো, পার্লামেন্টের তো লোকসভা রাজ্যসভা, লোকসভা ইজ মোর পাওয়ারফুল দ্যান রাজ্যসভা। সেই রাজ্যসভাটা কারা যেটা দেখবে রাজ্যসভাটা যদি বলা হয় এল্ডার হাউস বলা হয়, ঠিক সেরকমভাবে সভাটাকে আমরা কিন্তু একটু করে দেখি, সভাটা কিন্তু এল্ডার হাউস ছিল, আর সমিতি ছিল রেস্ট অফ পিপল, যেখানে সমস্ত কমন পিপলরা, কমন মানুষ, যেটা কমন হাউস বলা হয়, যেটা লোকসভার ক্ষেত্রে বলা হয়, সেই জিনিসটা হয়। তো এই সভা সমিতি তারা ইলেক্টেড করতো আমাদের রাজানকে। রাজান কিন্তু কখনো আমাদের হায়ারকি অনুযায়ী, অর্থাৎ রিপাবলিক কনসেপ্টটা তখন কিন্তু ছিল, এবং রিপাবলিক কনসেপ্টটা কিন্তু সেই পরিমাণে ছিল যে রাজানকে ইলেক্ট করতো। সেই ইলেক্ট করবার সে কিন্তু আমাদের কখনো হায়ারকি অনুযায়ী, কখনো হেরিডিটি অনুযায়ী, তারা কিন্তু কখনো মানে হায়ারকি অনুযায়ী ফার্স্ট হলো, হেরিডিটি অনুযায়ী কখনো কিন্তু তারা কিন্তু হতে পারতো না, অর্থাৎ বংশগতভাবে কিন্তু রাজান কিন্তু কখনো থাকতে পারতো না। তো এই নিয়ে মানে তারা সবসময়, এবং সেই জন্য মনার্কি সিস্টেম থাকলেও এটা কিন্তু রিপাবলিক কনসেপ্টে গড়ে উঠেছিল। রাজান কিন্তু একক ক্ষমতায় সমস্ত কিছু করতে পারতো না। তারপর এইবার এখানে আর্লি বেদিকে যে এই আর্লি বেদিকে যে সবচেয়ে প্রথম কথা কি, এদের ঋগ্বেদিক মানে এদের আরেকটি পরবর্তীকালে যেটা 4 বর্ণা সিস্টেম। বর্ণা সিস্টেম বলতে কি দেখো, বর্ণা সিস্টেম হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়া, বৈশ্যা, শূদ্র, এই চারটে যে বর্ণা সিস্টেম, এই চারটে বর্ণা সিস্টেমটা কী ছিল? ব্রাহ্মণটা কিন্তু আস্তে আস্তে পরবর্তীকালে যে কনসেপ্টটা ছিল, যে পরবর্তীকালে এইটা কিন্তু কাস্টিটিজমে চলে যায়, কিন্তু প্রথমে এই যে বর্ণা সিস্টেম অ্যাকর্ডিং টু ওয়ার্ক, অ্যাকর্ডিং টু কাজের ক্ষেত্রে এই আমাদের এই বর্ণাটা কিন্তু ভাগ হয়েছিল, যেটা পরবর্তী ল্যাটার বেদিক কাজে চলে আসে, ওটা কাস্টের দিকে চলে আসে, যে সমস্ত কিছু টার্ন করে কাস্টের দিকে। তো ব্রাহ্মণ সিস্টেমে যারা পূজা অর্চা করতো তারা কাজে অনুষ্ঠিত ব্রাহ্মণ সিস্টেম, যারা বৈশ্য যারা ব্যবসা বাণিজ্য করতো, শূদ্রা হচ্ছে সবচেয়ে বৈশ্যা, ক্ষত্রিয় হচ্ছে যারা যুদ্ধ করতো, যুদ্ধের মানে রক্ষা করতো, আমাদের প্রোটেক্টর অফ দ্য সোসাইটি, ক্ষুদ্রা। বৈশ্য হচ্ছে তারা ব্যবসা বাণিজ্য করতো, শূদ্র হচ্ছে তাদেরকে সেবা টেবা সমস্ত কিছু করতো। এবং অ্যাকর্ডিং টু বর্ণ মানে অ্যাকর্ডিং টু ভোট এইগুলোকে কিন্তু ভাগ করা হয়েছিল প্রথমের দিকে। পরবর্তীকালে এইটাই কিন্তু আমাদের পরবর্তীকালে খুব বেজার একটা প্রবলেম চলে আসে, যে প্রবলেমটা আমাদের ল্যাটার বেদিকে যে বর্ণাটা কিন্তু কাস্টে পরিণত হয়ে যায়, তখন কাস্টিজমটা আস্তে আস্তে কিন্তু শুরু হয়ে যায়। এবং এরপর আমাদের সবচেয়ে প্রথম কথা এই যে বর্ণা এবং এই যে বৈশ্যা, ব্রাহ্মণ, ক্ষত্রিয়া, এই যে এদের মধ্যে তখন তেমন এর মধ্যে এই ব্রাহ্মণ আমার ক্ষমতা সোশ্যাল স্ট্রাকচারে সবচেয়ে বেশি ক্ষমতাবান হবে, বা এই ক্ষত্রিয়টা সবচেয়ে বেশি ক্ষমতা হবে, এই কনসেপ্টটা কিন্তু তখনও তেমন বেশি কিন্তু আসেনি। ঠিক, হ্যাঁ। তো এরপরে চলে আসছি আমাদের ঋগ্বেদিক ইকোনমিটা কী ছিল? এগ্রিকালচার। প্রথমে এগ্রিকালচার যদি বলতে হয়, যেখানকার স্টেপল ফুড কী কী ছিল? স্টেপল ফুড দেখো, প্রথমে তো আমাদের ঋগ্বেদিক যদি মানুষ হিসেবে করা হয়, আস্তে আস্তে নোম্যাডিক পিপল ছিল, নোম্যাডিক পিপল এদিক ওদিক ঘুরতো, এবং তারপরে আস্তে আস্তে সেটেল হতে শুরু করার পর তখন আস্তে আস্তে তখন এগ্রিকালচারের দিকটা তারা কিন্তু আস্তে আস্তে ডেভেলপমেন্ট করলো। কারণ এগ্রিকালচারের দিকটা ডেভেলপমেন্ট করার কারণটা কি? কারণ সেই সময় অলরেডি চালকোলিথিক এজ চলছে, পয়েন্ট করে ভাবতে শুরু করো, চালকোলিথিকে যে ভাবতে শুরু করো, তখন তাদের
আমাদের হাতে কিন্তু তামার ব্যবহার শুরু হচ্ছে। তামার যখন আস্তে আস্তে মানুষ কিন্তু তখন নিজের খাবারের জন্য তখন আস্তে আস্তে যে ছোটো ছোটো যে জমির সৃষ্টি অর্থাৎ একটা ক্ষেতের সৃষ্টি, সেই স্মৃতি কিন্তু আস্তে আস্তে তৈরি করতে শুরু করছে যে আমরা ওখানে চাষ করব, এবং সেই চাষ করবো ফুড গ্রেন তখন ওর মধ্যে ফেলাচ্ছে। ফুড গ্রেনটা কি আমরা প্রথম যদি বলতে হয় রাইস আমাদের অলরেডি হুইট যেখানে আছে, হুইট রাইসটা পরে আসছে, হুইট আছে, বার্লি আছে, এইগুলো কিন্তু আমাদের স্টেপল ফুড যেটা হারপ্যান এতে ছিল সেই স্টেপল ফুডটা কিন্তু আস্তে আস্তে এটা কিন্তু কন্টিনিউ করতে শুরু করলো। এবং এই যে ঋগ্বেদিক এজের এবং বার্লি এবং হুইটের পরিমাণ, তারপরে আস্তে আস্তে কিছু কিছু জায়গায় আমাদের ধানের বীজ সেটা কিন্তু আস্তে আস্তে শুরু হলো। এবার হচ্ছে সেই সময় মানুষেরা, তখনকার মানুষেরা যে আর্লি বেদিক বেদিক এজের মানুষেরা তখন কিন্তু ডোমেস্টিকেশন প্রথম ছিল। আমরা তো নিশ্চয়ই দেখেছো, আমি যখন আলোচনা করতে গেছিলাম নিওলিথিক এজের মানুষেরা আস্তে আস্তে ডোমেস্টিকেশন শিখলো। সেই ডোমেস্টিক প্রাণী সম্বন্ধে আমি আগেই আলোচনা করেছিলাম, তবুও আমি এখানে আলোচনা করি এখানে কোন কোন ডোমেস্টিকগুলো ছিল। এখানে তোমরা নিশ্চয়ই ভেবেছি গরু কাউ একটা ভীষণ পরিমাণে ডোমেস্টিকগুলো ছিল। কাউ ছাড়া ডগ সমস্ত কিছু আস্তে আস্তে ডোমেস্টিকেশন আস্তে আস্তে শিখতে শুরু করলো। এবং ডোমেস্টিকেশন যখনই শিখতে শুরু করলো, এবং সেই সময় প্রচুর ক্যাটেল স্পেশালি আমাদের যেটাতে ক্যাটেলস, বুলস এবং বাফেলো এবং সব কিছু জিনিস এরা কিন্তু অক্স, এইগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু ওরা ডোমেস্টিকেশনের মাধ্যমে ওরা বাড়িতে রাখলো, বাড়িতে চাষবাস করতে শুরু করলো। এবং যখনই এটা করতে করলো, ওইগুলোকে ইউজ করে তারা যাতায়াতের হিসেবে, তারা চাষবাসের হিসেবে সমস্ত জিনিসপত্রগুলোকে আমরা করতে স্টার্টটা করলো। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ক্র্যাফটসটা বলতে কি, ক্র্যাফটস মেন অ্যান্ড ওমেন এবং সবাই কিন্তু আমাদের উইভিং ক্লথ বলতে কি আমাদের জামা কাপড় বুনতে তারা কিন্তু প্রতিটি সহায়তা করতো। উইভিং ক্লথ করতো, এবং সেই ক্লথ এবং ক্র্যাফট বিভিন্ন টাইপের ক্র্যাফট করতো। মেটাল আস্তে আস্তে কিন্তু মেটাল যেগুলো তামার ব্যবহারটাকে আস্তে আস্তে শিখলো, এবং তামার বিভিন্ন জিনিসপত্র তৈরি করতে শুরু করলো। যেমন হচ্ছে আমাদের উইপেন্সের যে মধ্যে উইপেন্সটা কিন্তু আরও বেশি পরিমাণে তারা অনেক আগে ছিল ব্লান্ট, অনেক বেশি শার্পনেস বাড়তে শুরু করলো, এবং শার্পনেস বাড়তে ছিল অনেক পটারি সৃষ্টি হলো। সেই পটারির মাধ্যমে আমাদের বিভিন্ন আগে মাটির পাথর ছিল, সেখান থেকে আস্তে তামার পাথর শুরু হলো। এইসব জিনিসপত্রগুলোকে আস্তে আস্তে কিন্তু বাড়তে শুরু করলো। এবং সেই সময় সবচেয়ে প্রথম কথা ইউজ দ্য হর্স আস্তে আস্তে হর্সের ব্যবহারটা শিখলো। এই আইবিসির পিপলরা কিন্তু হর্সের ব্যবহার জানতো না। তোমরা নিশ্চয়ই আস্তে আস্তে তোমরা জানো, শুধু একমাত্র সুটকাকেরায় সেখানে শুধু একটা হর্সের বোন পাওয়া গেছে, কিন্তু হর্সের ব্যবহার নিয়ে যেমন তারা ইগনোর ছিল, কিন্তু বেদিক এজের মানুষেরা কিন্তু হর্সের ব্যবহার কিন্তু আস্তে আস্তে শিখলো। বালাকের ব্যবহারটা শিখতে গেলো, ট্রান্সপোর্টের মাধ্যমে গুডস অ্যান্ড সমস্ত জিনিসপত্রগুলোকে আমাদের ট্রান্সফার করতে শুরু করলো। এইবার সবচেয়ে প্রথম কথা, তারপরে আমি যেটা হচ্ছে কি এরপরে যেটা হচ্ছে গভর্নেন্স অন দ্য পলিটিক্যাল লাইফে কিংয়ের ভূমিকাটা কী ছিল। কিং শুধুমাত্র রাজান ছিল না, এদের সবসময় কিংয়ের ফ্রিডম ছিল টু ডিপোজ, আনাদার কিং, তাদের মধ্যে নিজেদের মধ্যে আমাদের গণ্ডগোল হতো, যেটা আমরা কিন্তু অলরেডি মারপিট হতো, সেটা কিন্তু আমরা অলরেডি ঋগ্বেদের 10th আমরা মণ্ডল থেকে আমরা অলরেডি পেয়ে গেছি। আমরা যেখানে হচ্ছে ব্যাটেল অফ দ্য 10 কিংস, সেখান থেকে যুদ্ধের ব্যাপারটা ছিল, অর্থাৎ এক কিং আর এক কিংকে সাপ্রেস করতো, এবং সেই এক কিং রক্ষা করতো সেখানকার ইনহ্যাবিটেন্টসগুলোকে, কিন্তু আমরা অলরেডি পাওয়া গেছে। এবং তারপর সবচেয়ে প্রধান কথা সভা সমিতি শুধুমাত্র ছিল না, সভা সমিতির যে সমিতির যারা রেলে ছিল তারা মেজর ডিসিশন নিতে পারতো। মেজর ডিসিশন নিয়ে গ্রামের যে যারা সবচেয়ে এল্ডার পিপল, যেটা সভা, তাদেরকে যে পারমিশন হতো, সেই পারমিশন যখন পারমিটেড হওয়ার পর তারপর বিভিন্ন সভা সমিতির অধিবেশনটা তারা কিন্তু মান্থলি বা সেকেন্ড মান্থলি ইয়ারলি অনেক কিছুটাই সময় কিন্তু তাদের কিন্তু ম্যাক্সিমাম সময় মিটিং হতো, যে মিটিংয়ে যে ডিসিশনটা নিতে হতো সেই ডিসিশনটা কিন্তু আমাদের কিংকে মানতে হতো। অর্থাৎ সভা সমিতি কন্ট্রোল করতো আমাদের কিংকে সমস্ত কিছু হিসেবে। এরপর চলে আসি আমরা আর্লি বেদিক রিলিজিয়ানটা কি। রিলিজিয়ান বলতে কি সেই সময় আমরা ভালো করে তোমরা হিসেবে দেখো, বেদিক এজ কিন্তু ওয়ার্শিপ অফ দ্য নেচার। তোমরা হিসেব করে দেখো, ওয়ার্শিপ অফ দ্য নেচার বলতে বিশেষ করে আমরা প্রকৃতির পূজারী ছিল। ওরা কিন্তু কোনো আইডল হিসেবে ভগবানকে মানতো না বা করতো, যেটা কিন্তু আইবিসিতে আইডল হিসেবে তারা মানতো না, মূর্তি পুজোর দিকে ভাবতো। বেদিকে কিন্তু সেরকম মূর্তি পুজোর দিকে করতো না। কেন তুমি যদি বলো, দেখো আমাদের ইন্দ্রা কিসের দেবতা ছিল? থান্ডারের দেবতা ছিল। প্রথমে আমরা থান্ডার বলতে আমাদের বজ্রের দেবতা। সেই বজ্রের দেবতার বজ্রটা কি এক ন্যাচারাল ফেনোমেনা, সেই বজ্রটাকে তারা পুজো করতো, বজ্রের সমস্ত কিছু করতো। ইভেন তাছাড়া কি তারপরে ছিল আমাদের অগ্নি হিসেব করে দেখো, অগ্নি কিসের দেবতা ছিল? আগুনের দেবতা ছিল। বরণ কিসের ছিল? ওয়াটার, জলের দেবতা ছিল। উষা কিসে দিই? উষাকাল বলা হয় না, উষা হচ্ছে সিজনের দেবতা ছিল। তারপর সবচেয়ে প্রথম কথা
পৃথ্বী আমাদের কী করলে, পৃথ্বী ওয়াজ দ্য গডেস অফ দ্য আর্থ, আর্থকে গড়া হতো। মানে এইরকমভাবে অগ্নি, ইন্দ্রা, পৃথ্বী, উষা, এই যে যে সমস্ত জিনিসপত্রগুলো ছিল, এই জিনিসপত্রগুলো কিন্তু সবটাই কিন্তু আমাদের ভাগ ছিল, বিভিন্ন ভাগটা ছিল। তারা যে ন্যাচারালটা যেটা করতো, তারা বিভিন্নভাবে ন্যাচারাল ফেনোমেনাকে সবচেয়ে বেশি পরিমাণে তারা ওয়ার্শিপ করতো, এবং সেখানে কিন্তু তাদের ম্যাক্সিমাম মন্ত্র বা হাইমস যেগুলো ছিল ওদেরকে উদ্দেশ্য করে এই সমস্ত জিনিসপত্র করতো। এবং এই যে এবার এই আর্লি বেদিকে যে ইন্দ্রা আর অগ্নির প্রাধান্য আস্তে আস্তে বাড়লো, কিন্তু ল্যাটার বেদিকে যে ইন্দ্রা অগ্নির প্রাধান্য আস্তে আস্তে কমতে শুরু করলো। এবং যে কমতে যখনই শুরু করলো তখনই সবচেয়ে প্রথম কথা, এবং সেই সময় শুরু করলো তখনই আমাদের মানে এটার কারণটা আমি পরে বলছি, যে ইন্দ্রা অগ্নির ব্যবহারটা কেন আস্তে আস্তে কমতে শুরু করলো, কেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরা এই কেন বেশি আমাদের প্রাধান্য পেল। তার পরবর্তীকালে চলে আসছি আমরা সিগনিফিকেশন অফ দ্য যজ্ঞা বলতে কি, যজ্ঞা বলতে দেখো তখনকার আমলের যজ্ঞ যেটা হতো, যজ্ঞ বিভিন্ন টাইপের যজ্ঞ হতো। যজ্ঞা যেমন প্রথম হচ্ছে আমাদের সবচেয়ে অশ্বমেধ যজ্ঞা। অশ্বমেধ যজ্ঞা কি, অশ্বমেধ একটা ঘোড়া এটা করতো, সেই ঘোড়াটা কিন্তু ছেড়ে দেওয়া হতো, এবং ঘোড়াটাকে যারা বাধা দিত, যে রাজা বাধা দিত, সেই তার বিরুদ্ধে কিন্তু যুদ্ধটা হতো। তা না হলে সেই ঘোড়াটা যে রাজ্যগুলোর উপর দিয়ে যেত, সেই রাজ্যগুলো তার আন্ডারে সাপ্রেস বা করদ রাজ্য হিসেবে হয়ে যেত। রাজস্ব যুদ্ধ কি, রাজস্ব রাজা তার একাক ক্ষমতা দখল করার জন্য যে যজ্ঞটা করতো, সেটা হচ্ছে রাজস্ব যজ্ঞ। চ্যারিয়ট রেসিংয়ের মাধ্যমে এই রাজস্ব যজ্ঞকে অনেকটা হাতিয়ার হিসেবে করে তুলতো। তো এইভাবে আর্লি বেদিক এজ কিন্তু যদি হিসাব করে দেখা যায়, আর্লি বেদিক অনেক বেশি গোল্ডেন এজ ছিল, অনেক বেশি তাদের মধ্যে অতটা বর্ণাশ্রম ছিল না, অতটা বেশি তাদের বর্ণের ভাগটা ছিল না। উইমেনদের তাদের ফ্রিডম ছিল, উইমেনরা কম্পোজ করতো, বিভিন্ন গান টান বিভিন্ন কম্পোজ করতো, বিভিন্ন হাইমসের কম্পোজ করতো, আমরা বুঝতেই পেয়েছি। এবং সেখানে উইমেনদের মধ্যে সেই পাওয়ারটা ছিল। তারপর সবচেয়ে বিশেষ পরিমাণে আর্লি বেদিকে যে ম্যাক্সিমাম যে জিনিসটা ছিল, সেখানের মধ্যে হ্যাপিনেস থেকে শুরু করে সব কিছু আর্লিকে বলতে পারো অনেক বেশি গোল্ডেন এজ অন্যান্য এজের তুলনায় আর্লি বেদিক এজ। কিন্তু এই আর্লি বেদিক এজের সুবর্ণ সময় এরা কিন্তু বেশি দিন থাকলো না। এখান থেকে আর্লি বেদিক এজের এই সেটেলমেন্ট, আরিয়ানদের সেটেলমেন্টের আস্তে আস্তে কিন্তু পরিবর্তন যখন ঘটলো, তখন কিন্তু ল্যাটার বেদিক এজটাও কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হলো, ভীষণ পরিমাণে পলিটিক্যালি একটা ভীষণ পরিবর্তন করতে শুরু করলো। এবং সেইটা শুরু হলো কি, যখন তোমাদের 1000 BC থেকে 1500 থেকে 1000 BC যদি হচ্ছে আর্লি বেদিক এজ, 1000 BC থেকে 600 BC পর্যন্ত আমাদের ল্যাটার বেদিক এজ শুরু হলো। একটা বিষয় জানতে চাইবো, যে এই ইতিহাসের ক্ষেত্রে সালটা যেভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন যুগের ক্ষেত্রে, বৈদিক যুগ যেরকম অনেকটা অধ্যায় নিয়ে রয়েছে, এবং প্রত্যেকটা আলাদা আলাদা বৈদিক যুগেরও ভাগ রয়েছে, সেক্ষেত্রে সালগুলো পরীক্ষার খাতায় ঠিকভাবে লিখে আসা বা প্রত্যেকটা যুগের আলাদা আলাদা করে যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো অনেক ক্ষেত্রে ছাত্রছাত্রীরা ভুলে যাওয়ার প্রবণতা থাকে। সেক্ষেত্রে কিভাবে রুটিন করে সেই জায়গাগুলোকে পারফেক্ট করার চেষ্টা করব? খুব ভালো একটা কোশ্চেন, দারুণ কোশ্চেন। দেখুন, মানে এই কোশ্চেনটা মানে এই যে মানে হিস্ট্রি ইতিহাসের ক্ষেত্রে যদি আমি সালটাকে প্রথম অর্থাৎ ইয়ারটাকে যদি আমি ঠিকঠাকভাবে করতে পারি, ইয়ারটাকে যদি পরপরভাবে আমি ইয়ারটাকে যদি আমি সাজিয়ে নিতে পারি না, তাহলে কিন্তু আমাদের যে সবচেয়ে প্রথম কথা যে তাদের বৈশিষ্ট্য, রাজাদের বৈশিষ্ট্য বা তাদের সেই যে বৈশিষ্ট্যগুলোকে, সেটা কিন্তু আলাদা করে সিম্বলাইজ করতে হবে। এবং সেটা করবো কী করে, এটা প্রশ্ন হচ্ছে, সেটা করবো কী করে। দেখুন, প্রথম আমাদের ফার্স্ট যে সেইখান থেকে স্টার্ট করতে হবে। 1500 থেকে 1000, মানে এই যে মনে করো প্রথম যে 2350 BC থেকে 1750 BC, এই যেটা টাইম পিরিয়ডটা ছিল আইবিসির, মানে একটা পার্টিকুলার এরিয়া, পার্টিকুলার জায়গাটাকে, সেটা কিন্তু আমাদের কিন্তু বারবার ওটা খাতায় লিখে নিতে হবে। খাতায় লিখে নিয়ে যে এই এরিয়াটার সময় এই এরিয়া যে এই সভ্যতাটা ছিল, এই এরিয়া থেকে এই সভ্যতাটা ছিল, এইটা যদি আমরা করতে পারি, তাহলে আমাদের হিস্ট্রির 70% পড়া কিন্তু আমার হয়ে যায়। একদমই তাই, যেমনটা স্যার বলছিলেন যে এইভাবে যদি সালগুলো তোমরা মনে রাখার চেষ্টা করো, তাহলে হয়তো আগামী দিনেও তোমাদের অনেক ক্ষেত্রে সুবিধা হবে। কারণ সাল মনে রাখা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং প্রত্যেকটা সাল কিন্তু সেইভাবে পরীক্ষার খাতায় লিখে আসার মধ্যেও একটা ভয় তোমাদের কাজ করে। আমার মনে হয় এই পর্বটা খুব মনোযোগ সহকারে যদি তোমরা দেখো, এবং অবশ্যই আরও একবার বলবো, যদি কোনো অসুবিধে থাকে তোমরা আমাদের স্ক্রিনে যাওয়া নাম্বারে ফোন করতে পারো, এবং স্যার তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবে। স্যার, পরের বিষয়ে যাব। হ্যাঁ, দেখুন, খুব ভালো একটা কথা বলেছেন যে আমরা সালের ব্যাপারটা, কারণ এটা শুধুমাত্র আরেকটা সংযোজন করি, মানে এই যে জিনিসটা তুমি সাল ব্যাপারটা যদি
ঠিকঠাকভাবে মনে করতে পারো, এটা সারা জীবন তোমার কাছে লাগবে। আফটার কমপ্লিশন ইয়ার গ্র্যাজুয়েশন, যখন তুমি হয়তো পুরো কম্পিটিটিভ এক্সামে দিতে যাচ্ছ, সেখানে একটা ভীষণ পরিমাণে জায়গায় সালের ব্যাপারটা থাকে। তো সেই সাল ব্যাপারটা যদি মাথায় থাকে, অনেক ইজিয়েস্ট হয়ে যাবে তোমার জিনিসপত্রগুলোকে অনুধাবন করেছো। যাই হোক, আমরা ল্যাটার বি দিকেছি চলে আসি। আর্লি বিদিকেজ এতদিন পড়ছিলাম আর্লি বিদিকেজ, এবার চলে আসি ল্যাটার বিদিকেজ। এবার ল্যাটার বিদিকেজে কী কী পরিবর্তনটা ঘটতে শুরু করলো, কী কী পরিবর্তনটা ঘটতে শুরু করলো, এইটা আমাদের মাথায় রাখতে হবে। ল্যাটার বিদিক লিটারেচার বলতে কি, আমাদের ঋগ্বেদ, সামাবেদ, যজুর্বেদ, অথর্ববেদ তখনও ছিল, কিন্তু এই ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এইগুলোর উপর সবচেয়ে বেশি এরাই কন্ট্রোল করতো। বেদিক যে পুরোহিতগুলো, এরাই কিন্তু কন্ট্রোল করতে আস্তে আস্তে এই যে ল্যাটার বেদিকে যে টোটাল যে সার্কামটেন্সটা, টোটাল যে পরিধিটা, তারাই কিন্তু আস্তে আস্তে কন্ট্রোল করতে শুরু করলো। এর সোর্সটা আমরা করতে থেকে পাই, সোর্সটা হচ্ছে বিভিন্ন ব্রাহ্মণ ছিল, যেমন ঋগ্বেদিকে যে আলাদা ব্রাহ্মিক ছিল, ঋগ্বেদ সামার যে অনেক ব্রাহ্মণ ছিল, যজুর্বেদের আরেক ব্রাহ্মণ ছিল, সেই ব্রাহ্মণরাই সমস্ত কিছু জিনিসপত্রগুলোকে আমরা কম্পেয়ার করতে শুরু করলো। এবার কেন স্যার ব্রাহ্মণের প্রাধান্য প্রশ্ন আসতে পারে, ব্রাহ্মণের প্রাধান্যটা আস্তে আস্তে বাড়তে শুরু করলো কেন? দেখো, সোসাইটি হিসেবে ক্ষেত্রে আমরা বর্ণাশ্রম যখন দেখতে পাওয়া যাচ্ছে পুজো করার হিসেবে, তখন তাদের নিজস্বভাবে সোসাইটিতে একটা ভীষণ পরিবর্তন শুরু করলো। ব্রাহ্মণরা তখন বিভিন্নভাবে তাদের নিজস্ব মন্ত্র থেকে শুরু করে, তাদের একটা প্রাধান্য থেকে শুরু করে, তারা সব সময়ই কিন্তু আমাদের এই পরবর্তী যারা কাস্ট ছিল তাদের উপর ডমিনেট করতে শুরু করলো। কীরকম? অ্যাকর্ডিং টু ব্রহ্মা, মানে ব্রহ্মার তাকে বলা হয় যে মুখ থেকে, ব্রহ্মার মুখ থেকে নাকি ব্রাহ্মণ বেরিয়েছে, এবং ক্ষত্রিয় বেরিয়েছে তার হাত থেকে। এবং আপনার যদি বলে বাইশা হচ্ছে লোয়ার পার্ট অফ দ্য বেলি, সেখান থেকে আমাদের বেরিয়েছে হচ্ছে বাইশা। আর শূদ্রা হচ্ছে একদম পায়ের তলা থেকে শূদ্রা। তো এই যে দেখো, এই চারটে জিনিসটা দেহগত, বডিগতভাবে তখনই কিন্তু আমাদের কিন্তু এই জিনিসটা কিন্তু ভাগটা কিন্তু চলে আসছে, এবং সেই ভাগটা কিন্তু আস্তে আস্তে কাস্টিজমে পরিণত হয়, এবং কাস্টিজে পরিণত করে ব্রাহ্মণরা তখন সবার উপর তদারকি করতে শুরু করে, এবং ব্রাহ্মণরাই তখন গোটা সোসাইটিটাকে তখন তারা বেশি কন্ট্রোল করতে শুরু করে। ক্ষত্রিয়দের মধ্যে পরবর্তীকালে প্রবলেম হয়েছিল, যে ক্ষত্রিয়দের প্রবলেম, ক্ষত্রিয় বলছে আমরা প্রোটেক্টার, আমরা যুদ্ধ সমস্ত কিছু, এবং প্রত্যেকটা ক্ষত্রিয় বংশে তাদের দেখবে একটা করে ব্রাহ্মণ কিন্তু থাকতো, এবং সেটা কিন্তু এখনও রয়েছে। এখন দেখবি বড় বাড়িতে, গ্রাম সাইডে দেখবে বাড়িতে যে আমাদের কুলো ব্রাহ্মণ যেটা বলবে সেটাই সমস্ত কিছু কথা, সেই ব্রাহ্মণকে কথাটা কিন্তু মানতে হবে। পরবর্তীকালে এখন একটু ব্রাহ্মণদের এটা কমেছে, কিন্তু সেই সময় কিন্তু ব্রাহ্মণরা যেটা বলতো সেটাই সমস্ত কিছু মানতে হতো। কী এলো? স্মৃতি। শুধুমাত্র ল্যাটার বেদিকে যে স্মৃতি আছে, এপিক্স আছে, এপিক্স থেকেও আমরা মহাকাব্য থেকে, সেখান থেকে স্মৃতি থেকে পুরাণ থেকে আমরা কিন্তু এই ল্যাটার বেদিকে যে সোর্স অফ দ্য মেটেরিয়ালটা কিন্তু আমরা পাই। আর্কিওলজিক্যাল সোর্সেস, পটারিগুলো যেটা আর্লি বেদিকে যে পটারি ছিল, এই আর্কিওলজিতে ব্ল্যাক অ্যান্ড রেড যে পটারি, সেই পটারিটা কিন্তু মাধ্যমে আমরা আর্লি ল্যাটার বেদিকে যে পরবর্তীকালে আমরা সেই সোর্সগুলোকে সমস্ত কিছু পাই। তার পরবর্তীকালে যেটা চলেছে, এই স্প্রেড অফ দ্য সিভিলাইজেশনটা আগে ছিল নোম্যাডিক সিভিলাইজেশনের দিকে, এখন আস্তে আস্তে স্প্রেড, সেই সিভিলাইজেশনটা একটা ছোট্ট জায়গায় কোনো সেন্টার ছিল না, আস্তে আস্তে সিভিলাইজেশনটা কিন্তু বাড়তে শুরু করলো। শুধুমাত্র সপ্ত সিন্ধু এরিয়ার মধ্যে নয়, সেটা কিন্তু আস্তে আস্তে সাউথের দিকেও কিন্তু আমরা গুজরাট ওই দিকে কিন্তু সিভিলাইজেশনটা কিন্তু আস্তে আস্তে ঢুকতে শুরু করলো। এবং এই যে শুরু করার পরের মাধ্যমেই তখন কিন্তু এই শুরু করার মধ্যে যত স্প্রেড হতে শুরু করলো, তখন আমাদের সোসাইটিটা কিন্তু আস্তে আস্তে পরিবর্তন ঘটলো, এবং এটা করলো। এবং সেটা সবচেয়ে বেশি পরিবর্তনটা আমরা ক্ষেত্রে দেখতে পাই, সেটা হচ্ছে আমাদের বেদিক ইকোনমিতে বিভিন্ন টাইপের। বেদিক ইকোনমি বলতে কি, ইকোনমিটা জিনিসটা শুধুমাত্র আগে এগ্রিকালচারের দিকে আমরা পার্টিকুলার নোম্যাডিক পিপল, তো তখন তো বেশি পরিমাণে যেটা খাই সেটাই সমস্ত কিছু করি। আস্তে আস্তে এগ্রিকালচারতে কনসেন্ট্রেট হলো, এবং একটা মাত্র ফসল থেকে হতো না, আরও বিভিন্ন টাইপের ক্রপ শুরু হলো। এবং তারপর সবচেয়ে প্রথম কথা মেটালের যত বেশি করে ডেভেলপমেন্ট শুরু করলো, আয়রনের ব্যাপার শিখলো, তো একটা বিশাল বড় পরিবর্তন করতে শুরু করলো। এবং সেই আয়রন শুরু করতে তাদের অস্ত্র থেকে শুরু করে তাদেরকে ইকুইপমেন্টস অফ দ্য এগ্রিকালচার সেটা বাড়তে শুরু করলো। যখনই খেতি হাতে বাড়তে শুরু করলো, তখনই বিভিন্ন ফসলের উৎপাদন হলো, এবং সেই ইকোনমিক্যালি বেস্ট একটা কিন্তু ভীষণ পরিমাণে বাড়তে শুরু করলো। এবং বাড়তে যখনই শুরু করলো, তখনই কিন্তু আমাদের বিভিন্ন শ্রেণীর সৃষ্টি হলো। শ্রেণী বলতে বিভিন্ন কাস্টের সৃষ্টি হলো। কাস্টের সৃষ্টির মধ্যে আমাদের কার্পেন্টার তৈরি হলো, ম্যাশন তৈরি হলো, ম্যাশন মানে যারা রাজমিস্ত্রি, কার্পেন্টার শুরু করলো, মেটাল ওয়ার্কার শুরু করলো, এবং বিভিন্ন টাইপের শ্রেণী কিন্তু শ্রেণীগতভাবে আমাদের কিন্তু, যেটা আমরা পরবর্তীকালে মৌরিয়ান ডাইনাস্টি যখন ইন্ডিকা পড়তে যায়, মেগাস্তিনিস যখন 7 কাস্টের কথাটা বলেছিল, সেই কাস্টগুলো কিন্তু তখন অলরেডি কিন্তু আস্তে আস্তে শুরু করলো। কারণ বেদিক এজের পরবর্তীকালে যে এর মধ্যে তাদের মধ্যে কোনো গ্যাপ ছিল না,
তারা আস্তে 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 শুরু করলো, কিন্তু সেই যে গ্যাপটাকে আমরা কিন্তু মেগাস্থেনিসের ইন্ডিকাতে দেখি, সেখানে কিন্তু 7 কাস্টে কিন্তু অলরেডি আমাদের বিবরণ রয়েছে। তারপর যেটা চলে আসছে মনুমেন্টাল এভিডেন্স টু সাজেস্ট দ্য সাউদার্ন ইন্ডিয়া, অনেক মনুমেন্টাল এভিডেন্স পাওয়া গেছে সাউদার্ন ইন্ডিয়াতে, যেটা কিন্তু আমরা মেগালিথিক কালচার অ্যান্ড মাইক্রোলিথ কালচার। মাইক্রোলিথ কালচার কি আর মেগালিথ কালচার? মেগালিথ কালচার হচ্ছে সবচেয়ে বড় বড় পাথর দিয়ে তৈরি, যে বড় বড় বিগ স্টোন দিয়ে তৈরি বিভিন্ন আর্কিটেকচার, হচ্ছে মেগালিথিক কালচার। মাইক্রোলিথ কালচার হচ্ছে ছোট ছোট টুলস দিয়ে তৈরি, হচ্ছে মাইক্রোলিথ। তো এগুলো হচ্ছে পাথরের ডিফারেন্স, পাথরের। এবং সেই মেগালিথ কালচার যেমন আস্তে আস্তে আমরা অনেক টম পাওয়া যায়, অনেক বেশি তোমার টেম্পেল আস্তে আস্তে কিন্তু শুরু হলো, কিন্তু সেই ল্যাটার বেদিক থেকে শুরু হলো। আমি বলতে চাইছি না ল্যাটার বেদিকে যেটা টেম্পেল বা সমস্ত কিছু না, তখন কারণ বেদিকের কালচার কিন্তু সেই মুহূর্তে তখনও পর্যন্ত তারা টেম্পেলের দিকে আস্তে আস্তে শুরু হলো না, টেম্পেলের দিকে তারা বস্তু নয়, তারা কিন্তু অলরেডি ওয়ার্শিপ অফ দ্য নেচার কি তারা করছে, কিন্তু সেই কনস্ট্রাকশনগুলো আস্তে আস্তে কিন্তু আমাদের শুরু হলো বিভিন্নভাবে। ঠিক আছে, এবার সবচেয়ে বেশি প্রবলেমটা ঘটলো পজিশন অফ দ্য ওমেন, মানে অর্থাৎ পিতৃতান্ত্রিক সভ্যতার একটা চরমতম জায়গাতে সেখানে কিন্তু ল্যাটার বেদিকে চলে এলো। উইমেনরা যে স্বাধীনতা পেত, উইমেনরা যে ফ্রিডম পেত, সেই ফ্রিডমটা কিন্তু একদম পরিমাণে বাধাগ্রস্ত হলো। কীরকম ঘটলো উইমেনদের মধ্যে ফ্রিডম? ফার্স্ট অফ অল, উইমেনরা কোনো জায়গাতে বাইরে বেরোতে পারবে না, এবং বাইরে যখনই বেরোতে যাবে তখন মাথায় একটা প্রচণ্ড ঢাকা দিয়ে বেরোবে, যে তাদের মুখ দেখাতে পারবে না অন্যজনের কাছে। এবং সবচেয়ে প্রথম কথা, উইমেনরা কোনো সভা সমিতিতে যোগদান করতে পারবে না। ইভেন সভা সমিতির যে এটা ছিল, সেটা আমি বলছি আমি পরে, সভা সমিতির যে এটা তাদেরও পরিবর্তন করলো, তারা অনেক বেশি পরিমাণে যে অ্যাক্টিভ ছিল, সেই অ্যাক্টিভ থেকে আস্তে আস্তে তারা বিলুপ্তির দিকে চলে গেল। এখন মনার্কি সিস্টেমটা পুরোপুরি গ্রাহ্য করলো। আগে রিপাবলিক কনসেপ্টটা ছিল, সেই রিপাবলিক কনসেপ্টটা থেকে একদম টোটালি মনার্কিয়ান আমাদের সিভিলাইজেশনটা ঘটলো। এবং সেখানে কি মেয়েদিকে যে মেয়েরা বাইরে বেরোতে পারবে না, ইভেন তারা কোনো শিক্ষা ব্যবস্থার মধ্যে থাকবে না, তারা আগে যে চুজ করতে পারতো, সেই চুজটা যদিও হাজব্যান্ড চুজ ব্যাপারটা সেটাও করতে পারতো না। যদিও আমরা কিছু এপিকে কয়েকটা ক্ষেত্রে দেখেছি, মহাভারতে আমরা দ্রৌপদীর ক্ষেত্রেও দেখেছি, কিন্তু সেই চুজটা করতে গিয়ে সেই যা বাড়ির যে বড় লোক এরা করবেন, সেটাই কিন্তু পরবর্তীকালে আমাদের মানতে হবে, সমস্ত জিনিসপত্র করতে হবে। এবং সবচেয়ে প্রথম কথা, উইডো সিস্টেম, আমাদের সাথী প্রথা আস্তে আস্তে শুরু হলো, সেই সাথী প্রথা, এবং সবচেয়ে মানে সমাজের মধ্যে সবচেয়ে করাপ্টেড যে সমস্ত প্রথাগুলো সেগুলো আস্তে আস্তে শুরু হলো। পলিগামি শুরু হলো, পলিগামি মানে বহু বিবাহ প্রথা শুরু হলো। চাইল্ড ম্যারেজ শুরু হলো, চাইল্ড ম্যারেজ যখন শুরু হলো, সেখান থেকে উইডো ম্যারেজের কোনো তো ব্যাপারই নয়, তখন উইডোর আস্তে আস্তে পরিমাণটা বাড়তে শুরু করলো। এবং যখনই একটা মেয়ে উইডো হতে গেলো, তখনই তার প্রতি যত রকমের বাধা বিপত্তি, যত রকমের নিয়মকানুন তার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা হলো। এবং উইমেনরা প্রচণ্ড পরিমাণে তারা টর্চার হলো, তারা টর্মেন্ট হতে শুরু করলো, তারা শুধুমাত্র একটা উইপেন হয়ে গেল আমাদের প্যাট্রিয়ার্কাল অর্থাৎ পুরুষতান্ত্রিক সমাজে। অর্থাৎ নারীর মর্যাদা হানি হতে শুরু করলো। আমাদের এই উইমেনদের পজিশনটা খুবই খারাপ অবস্থায় ল্যাটার দিকে ছিল। কাস্ট সিস্টেম, আমরা আগের থেকে যেটা বলেছিলাম যে কাস্ট সিস্টেমটা যখনই আগে বর্ণাশ্রম ছিল, এই বর্ণাশ্রম থেকে আস্তে আস্তে কাস্টেডিজম প্রচণ্ড হারিয়ারে বাড়তে শুরু করলো। মানে প্রচণ্ড ব্রাহ্মণরা বিভিন্ন হাইমসে বিভিন্ন মন্ত্রের মাধ্যমে এর মাধ্যমে ভয় দেখাতে শুরু করলো, ভগবানের নামে তারা বিভিন্ন ভয় দেখাতে শুরু করলো, এবং এইভাবে সোসাইটির একটা উঁচু পজিশনে তারা আস্তে আস্তে শুরু করলো। ক্ষত্রিয়রা, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রদের বিভিন্ন থেকে শূদ্রদের বিভিন্ন তাদের বিভিন্ন অধিকার থেকে তাদের বঞ্চনা শুরু হলো। এবং তারা ব্রাহ্মণ ক্ষত্রিয়রা যে পরিমাণে যে জিনিসটা ব্যবহার করবে, শূদ্ররা বৈশ্যরা সেই পরিমাণে ব্যবহার করতে পারবে না। এবং সেই পরিমাণে তখন শূদ্রদের মধ্যেও কিন্তু একটা ভীষণ বঞ্চনা, বিভিন্ন তাদের উপর অত্যাচার, বিভিন্ন মন্ত্রের মাধ্যমে, এই মন্ত্রটা করলে তুমি বড়, এর কারো যদি শরীর খারাপ হয়ে থাকে তুমি এই মন্ত্রটা করো, এই বিভিন্ন কুসংস্কার এর মধ্যে আমাদের সমস্ত কিছুভাবে শূদ্রদেরকে চেপে দেওয়ার ব্যবস্থা করা সৃষ্টি হলো। তো এই জিনিসটা কিন্তু আমাদের শুরু হলো। এরপরে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস 4 আশ্রমস, যে আশ্রমের কনসেপ্টটা কিন্তু আর্লি বেদিকে যে ছিল না। কীরকম আশ্রমের ব্যাপারটা ছিল না? আশ্রম হচ্ছে কি আমাদের প্রথম যে ব্রহ্মচার্য যেটা প্রথম আমাদের 4টে ভাগে ভাগ করলো, ব্রহ্মচার্য, তারপরে গারস্থ, বানাপ্রস্থ অ্যান্ড সন্ন্যাস। এই যে 4টে ভাগে আমাদের একটা মানুষের জীবনের, মানে একটা রাজার ছেলে তার জীবনের তার 4টে দিকভাবে ভাগ করে দেওয়া হলো এই 4টে আশ্রমের মাধ্যমে।
কীভাবে করলো, আমাদের যখন 5 যখন সে জন্মালো 5 থেকে আমাদের ধরে নাও 5 to 8, 5ও হতে পারে, কখনো 8ও হতে পারে, 8 থেকে একদম 21-এর মধ্যে সে গুরুগৃহে চলে যাবে। গুরুগৃহেতে গিয়ে গুরুর কাছে, খুব ভালো জিনিস এটা, গুরুর কাছে গিয়ে গুরু সাধারণ মানুষের মধ্যে যেমন মেশে, যেখানে কোনো প্রভাব থাকবে না, তাদের মতো করে তাকে মানুষ করবে। সেখানে দেখবে তোমরা নিশ্চয়ই মহাভারতে তোমরা দেখেছো যখন দ্রোণাচার্যের কাছে সমস্ত সবাই চলে যাচ্ছে সমস্ত কিছু, মানে সেই সময় তারা অলরেডি যে ব্রহ্মচারিয়া যে জিনিসটা, সাথে গুরু দক্ষিণা অর্থাৎ এডুকেশন জিনিসটা, সমাজের ব্যাপারটা, সে সমস্ত কিছু গুরু তাকে সমস্ত শেখাবে। তার পরবর্তীকালে চলে আসছে গার্হস্থ। ওখান থেকে আমার গুরু থেকে আমাদের রাজা এখানে চলে আসবে। এটা ম্যাক্সিমাম রাজপরিবারের মধ্যেই ছিল। সেই রাজপরিবারের মধ্যে গিয়ে ওখানে গিয়ে সে কী করবে, সে তার গার্হস্থ জীবন অর্থাৎ ম্যারেজ লাইফ শুরু করবে, তার কিং লাইফ শুরু করবে। সে কীভাবে তার কিংকে বিভিন্নভাবে এক্সটেন্ড করবে, তার সাম্রাজ্য বিস্তার, সেটা শুরু করবে। তারপরে চলে আসছে আমাদের বানপ্রস্থ, তারপরে চলে আসছে আমাদের বানপ্রস্থ লাইফ। বানপ্রস্থ লাইফ মানে আমি ধরে নাও ওটা 50-র পর, 50-র পরে কীরকম বানপ্রস্থ, যে বানপ্রস্থ হচ্ছে তুমি তখন আস্তে আস্তে ধর্মচর্চার দিকে যাবে, হাজব্যান্ড এবং ওয়াইফ তারা আস্তে আস্তে রিলিজিয়ানের দিকে চলে যাবে। আর সন্ন্যাস মানে পুরোপুরি আলাদা, তখন পুরোপুরি নিজেকে আলাদা করবে, যে সন্ন্যাস আলাদা, যেখানে সে নিজেকে পুরোপুরি ধর্মচর্চার দিকে সে সমস্ত কিছু থাকবে। তো এই 4টে চতুরাশ্রম, যে চতুরাশ্রম যেটা আমরা জাবালা উপনিষদ থেকে আমাদের পাওয়া যায়, আমাদের এই চতুরাশ্রম জিনিসটা কিন্তু নেওয়া হয়েছে। এই উপনিষদ আমাদের 108 108টা। সেই উপনিষদের মধ্যে অনেক, যেমন মন্ডাক উপনিষদ থেকে সত্যমেব জয়তে কথাটা লেখা হয়, মানে জাবালা উপনিষদ থেকে আমাদের সেরকমভাবে 4টে আশ্রম, চতুরাশ্রম জিনিসটা কিন্তু নিয়ে আসা হয়েছে। তারপর চলে আসছে গুরুকুল আশ্রম, যেটা বললাম আমাদের গুরুকুল সিস্টেম। এই গুরুকুল সিস্টেমের মধ্যে ব্রহ্মচারিয়ার মধ্যে এই গুরুকুল সিস্টেম যেটা পড়ছে, যে ওখানে গুরু দক্ষিণা, যে গুরুকে দক্ষিণা, এবার গুরু দক্ষিণাটা কি, যখন একজন রাজা তার ছেলেকে হয়তো পাঠাচ্ছে, তখন রাজা তখন যে খুশি হয়ে তখন গুরুকে যে দক্ষিণাটা দেবে সেটা হচ্ছে গুরুদক্ষিণা, যেটা গুরুদক্ষিণা বলা হতো। এটা কিন্তু কারোর ওপর কারো ম্যান্ডেটারি একে এইটা দিতে হবে, ওকে ওইটা দিতে হবে, এরকম কোনো চাপিয়ে ছিল না, যে যেরকমভাবে দেবে সেই অনুযায়ী সমস্ত কিছু। ঠিক আছে, সেটা তোমরা নিশ্চয়ই দ্রোণাচার্যার ক্ষেত্রে তোমরা নিশ্চয়ই দেখেছো, আমাদের পাণ্ডব এবং কৌরবদের মধ্যে সেই জিনিসটাকে তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছিলে, তোমরা যদি কোনো মহাভারত দেখো। তার পরবর্তীকালে চলে আসছে দ্য কিং। কিং লেটার বেদিকে, যে কিংরা কিন্তু আমাদের ঠিক পজিশনটা ব্রাহ্মণদের পরেই, কিংদের পজিশনটা কি, ব্রাহ্মণদের পরেই তারা কিন্তু সর্বময় কর্তা হিসেবে ছিল। তোমরা এটাও তোমরা নিশ্চয়ই দেখেছো, 10,000 যুদ্ধ, যেটা 10 ব্যাটেল অফ 10 কিংস, যেটা সুদাসের যেটা ঘটনাটা, আমি একটু ছোট্ট গল্পটা বলি। ব্যাটেল অফ দ্য 10 কিংস, যেটা আমরা ঋগ্বেদিক 10 থেকে ছিল, সেই দেবদাস ছিল আমাদের ভরত বংশের রাজা। সেই দেবদাস ভরত বংশের রাজার, সেই ভরত বংশের রাজার একজন মুনি ছিল, মানে মুনি বলতে তিনি ব্রাহ্মণ ছিলেন, যিনি ওই বংশের মধ্যে থাকতো, তার নাম হচ্ছে আমাদের বিশ্বমিত্র। বাট বিশ্বমিত্র প্রচণ্ড পরিমাণে নিজেদের লোকদেরকে তার বংশে, রাজবংশে ঢোকাতে শুরু করলো। তখন দেবদাসের ছেলে সুদাস তাকে স্যাক করলো, এবং স্যাক করার পর তার পরিবর্তে বৈশিষ্ট্য মুনিকে নিয়ে এলো, এবং সেই বৈশিষ্ট্য মুনিকে তখন সে কী করলো, তখন যে বিশ্বামিত্র তখন আমাদের 5টা এরিয়ান এবং 5টা নন এরিয়ান রাজাকে নিয়ে তখন এর বিরুদ্ধে যুদ্ধ করলো, সুদাসের বিরুদ্ধে, এবং সেই সুদাস কিন্তু যদিও জিতে গিয়েছিল। তো এই যে ব্যাটেল অফ 10 কিং আমরা কিন্তু সেখান থেকে পাই আমরা জিনিসপত্র, এটা গল্পটা কিন্তু খুব ইম্পর্টেন্ট গল্পটা কিন্তু ভালো লাগবে সমস্ত কিছু। তার পরবর্তীকালে চলে আসবে অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম। অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমে আস্তে আস্তে কিংয়ের মধ্যে কালেক্টররা ছিল, তারা রেভিনিউ কালেক্ট করতো, ট্রেজারার ছিল, ট্রেজারার তারা সমস্ত কিছু রেভিনিউগুলো রক্ষা করতো, তারা হিসাব নিকাশ সমস্ত কিছু করতো। এমনকি বিচার ব্যবস্থা ছিল, রয়্যাল পুরোহিতরা যেমন বিচার ব্যবস্থার জন্য আলাদা ডিপার্টমেন্ট ছিল, সেই বিচার ব্যবস্থার ডিপার্টমেন্টে তারা কিন্তু সেই বিচার ব্যবস্থাটা করতো, তারা বিচার জিনিসটা করতো। বিচার এমন বেশি খুব কঠিন তেমন বেশি ছিল না, কারণ বিচার কিন্তু তবুও আমাদের মধ্যে সেই পুরোহিতদের মাধ্যমেই সেই বিচারটাকে আমরা নিয়ন্ত্রিত হতো। তারপর চলেছি রাজস্ব অ্যান্ড দ্য স্যাক্রিফাইস। রাজস্ব যোগ্যটা আমি আগেই বললাম, যে কিংরা নিজেদের আধিপত্য স্থাপন করার জন্য অশ্বমেধা, রাজস্ব এই যজ্ঞগুলোকে তারা কিন্তু করতো, এবং কি বাজপেয়ীও করতো। স্যাক্রিফাইস টাইম অফ হিজ কনরেশন, মানে যখন মনে কর যে সে অ্যানেক্সেশন এলো, যখন অ্যানেক্সেশন পর যখন সিংহাসন লাভটা করতে গেল, তখন সেই সময় যে যজ্ঞটা করতো, সেই যজ্ঞটা যে বাজপেয়ী যুদ্ধ, সেই বাজপেয়ী যুদ্ধগুলো তারা, বাজপেয়ী যে যজ্ঞটা, সেই যজ্ঞটা তারা কিন্তু করতো। এছাড়া
আমি আরও অনেক বললাম, অশ্বমেধ যজ্ঞটা অলরেডি ডিক্লেয়ার করেছি। এইবার ইম্পর্টেন্স অফ দ্য এগ্রিকালচারটা আস্তে আস্তে প্রচণ্ড পরিমাণে বাড়তে শুরু করলো। হুইট, মিলেট অ্যান্ড সুগার কেনও আস্তে আস্তে চাষ হতে শুরু করলো। ক্রাফটস তৈরি করলো, জুয়েলারি হলো, বিভিন্ন জুয়েলারি তৈরি করলো, বিভিন্ন কোয়ান্টিটিস অফ জুয়েলারি শুরু হলো, এবং বিভিন্ন আয়রন থেকে শুরু করে তোমার বলতে পারো যে আমাদের কপার, সেই জুয়েলারি কিন্তু আস্তে আস্তে স্থাপন করলো। কার্পেন্টারি, মেকিং অফ দ্য জুয়েলারি অ্যান্ড স্পেশালাইজেশন শুধুমাত্র হলো না, মানে বেদিক স্পেশালাইজেশন শুধুমাত্র বেদিক যে বিভিন্ন কারুকার্য ডিজাইনিংয়ের সৃষ্টি হলো, সেই সময় কিন্তু আমাদের আস্তে আস্তে ক্রাফটসে কিন্তু পাওয়া গেল। ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি, যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা আর্লি বেদিকে যে ট্রেডের ব্যবস্থাটা, কারণ ট্রেডের ব্যবস্থা থাকবে কি, তারা তো নিজেরাই তো সমস্ত কিছু জিনিসপত্র জানতো, নিজেরাই তো খেতে পারতো না, সমস্ত কিছু করতে পারতো না, তারাই তো নোম্যাডিক পিপল। কিন্তু ট্রেড, যেহেতু সভ্যতাটা আস্তে আস্তে নদীর দিকে চলে ঘটতো, রিভার বেস সিভিলাইজেশন ছিল, সেই জন্য ট্রেডের ব্যাপারটাও কিন্তু তারা বলুন শিপস হতো, এই শিপসের মাধ্যমে কিন্তু তারা ট্রেড হতো, এবং সেই ট্রেড কিন্তু বিভিন্ন একটা শুধুমাত্র বেদিকে যে মানে অন্যান্য স্টেটের মধ্যে এবং ইনার স্টেট হতো, এবং বাইরের স্টেটগুলোর মধ্যেও সেটা কিন্তু আমাদের ট্রেডিং জিনিসটা করতো। একদম আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। একদম ছোট করে জানতে চাইবো যে এই চ্যাপ্টারটা থেকে কিভাবে ছাত্রছাত্রীরা প্রিপারেশন নেবে মাল্টিপল চয়েস উত্তরের ক্ষেত্রে, এবং পাশাপাশি যে একটু যদি ব্রড কোশ্চেন আসে এখানে যে একদম সংক্ষেপে জানতে চাইবো। এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ফার্স্ট যে কোশ্চেনটা আসছে যে হোয়াট ইজ দ্য সিচুয়েশন অফ দ্য উইমেন্স সিচুয়েশন ইন ল্যাটার বেদিক এজ। ল্যাটার বেদিক এজের, আর্লি বেদিক এজের, এইটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার পড়েছে। উইমেনদের কি পরিবর্তন করেছিল, এবং আরেকটি রিলিজিয়াস যে গডেস এসে সেই তাদের যে পরিবর্তনটা করেছিল। ইন্দ্র কি, শর্ট কোশ্চেনটা পড়েছিল, ইন্দ্র হোয়াট ইজ দ্য আদার নেম অফ দ্য ইন্দ্রার আলাদা কি নাম ছিল, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য দিস ওয়ার্ড, মানে সেই পুরন্দর কথাটার মানেটা কি, ঠিক আছে। তো এই কোশ্চেনগুলো শুধুমাত্র নয়, ইকোনমিক্যাল লাইফ, এগ্রিকালচার লাইফ নিয়েও কিন্তু কোশ্চেন আসছে, এবং সবচেয়ে প্রধান কথা পরবর্তীকালে যে গডের যে পরিবর্তন, ইন্দ্রা থাকলো না, এবং সে পরবর্তীকালে আমাদের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এরাই কিন্তু মেন যে গডের পরিবর্তনগুলো, এইগুলো কিন্তু পরে প্রত্যেকটা গড কিসের গড ছিল। বরুণা যেমন আমাদের মানে ইয়ারের দেবতা ছিল, সেরকমভাবে বৃষ্টির দেবতা ছিল রেনের বরুণা। অগ্নি যেমন কিছু থান্ডারিংয়ের দেবতা ছিল, সে এইগুলো কিন্তু কোশ্চেন কিন্তু বারবার পড়ে। অনেক ধন্যবাদ স্যার, আপাতত আজ এই পর্যন্তই। আগামী দিন আরো অন্যান্য অনেক বিশেষ পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ দেখতে থাকুন সিটিভিএন।